ফকফকা রোদে প্রজ্জ্বলিত শহর। শিউলির মৃদু সুবাস লেগে আছে সমীরে। এই স্নিগ্ধ সকালে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের সামনে দাঁড়িয়ে আছে যারা। মূলত তার বন্ধুমহলের অপেক্ষা করছে। আজ কিছুটা আগেই চলে এসেছে সে। সকালের রোদ তীর্যক আলো ছড়াচ্ছে, ফলে ধরণীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে এই বৃদ্ধ বৃক্ষটি তাকে অনেকটা স্বস্তি দিচ্ছে। চাইলেই ক্যান্টিনে বসে এসির হাওয়া উপভোগ করা যায়, কিন্তু বন্ধুমহল ছাড়া সেখানে তার কিছুতেই মন বসে না। নিজেকে কেমন এতিম এতিম মনে হয়। অপেক্ষার প্রহর যখন শেষ হচ্ছে না, তখনই কেউ পেছনে থেকে বলে উঠল, এই তীক্ষ্ণ রোদে বসে আপনার মুখখানা মলিন হয়ে গেছে, একটু ঠান্ডা খান, দেখবেন বেটার ফিল করবেন। বলেই একটা কোকের বোতল এগিয়ে দিল জারার দিকে। যারা ব্রুজোড়া কুঁচকে দাঁড়িয়ে বলল, তোমাকে বলেছি আমার জন্য কোক আনতে। জাহিদ পেছনের চুলে হাত বুলিয়ে মুচকি হাসল। সেই হাসি দেখে জারার গলা শুকিয়ে গেল। বার কয়েক ঢোক গিলল। অসহ্যকর হাসি। এই রকম বিচ্ছিরি হাসি যারা আগে কখনো দেখেনি। যারা দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকাল। জাহিদ বলল, না বলেননি, কিন্তু আমি দায়িত্ববোধ থেকে নিয়ে আসলাম। যারা প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিসের দায়িত্ববোধ? একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব আছে না? যারা রাগান্বিত চোখে তাকিয়ে জাহিদের কিছুটা কাছে এসে বলল, এই ছেলে আমার সাথে চালাকি করবে না। তুমি প্রতিদিন আমাকে ফলো করো, আমি জানি না ভেবেছ? তোমার কপাল ভালো, এখনো সুস্থভাবে দাঁড়িয়ে আছো। আমার বন্ধুদের দেখেছ? ঠ্যাং ভেঙ্গে হাতে ধরিয়ে দেবে। জাহিদ মুচকি হেসে বলল, তাই নাকি? ভীষণ ভয় পেলাম। যারা বিরক্ত হল। আবার সেই অসহ্যকর হাসি। যারার কেন যেন এই হাসি পরিচিত মনে হয়। সে বলল, এই ছেলে তুমি কিসে পড়ো? ফার্স্ট ইয়ারে। আর আমি থার্ড ইয়ার ফাইনাল দিব। গুনে গুনে 2 থেকে 3 বছরের বড় আমি। আর তুমি কিনা সিনিয়র আপুর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? অসভ্য ছেলে। জাহিদের এবার রাগ হল। এই মেয়েটা সব সময় তার সাথে রাফ বিহেভ করে। সে হঠাৎ জারার অনেকটা কাছাকাছি দাঁড়াল। যারা খানিকটা চমকাল। লম্বা চওড়া দেহখানির সামনে জারার নিজেকে তেলাপোকা মনে হল। জাহিদ চোখ কুঁচকে বলল, কি অসভ্যতাম করেছি আমি? কি বলবেন বন্ধুদের? আমি কি আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে বাজে কথা শুনিয়েছি? নাকি আপনার গায়ে হাত দিয়েছি? যারা হতবম্ব হয়ে পড়ল। ছেলেটা এত নিকটে কেন আসলো? ভীষণ অস্থিরতা ভর করল জারার উপর। পুরুষালী মিষ্টি সুঘ্রাণ তার নাকে এসে লাগছে। তবে যারা ভাবল ছেলেটা সত্যি বলছে। সে তাকে ফলো করলেও কখনো রাস্তায় দাঁড় করিয়ে বাজে কথা বা দৃষ্টি কোনোটাই দেয়নি। তবে কি সে ছেলেটার সাথে বেশি রাফ বিহেভ করছে? জাহিদ কুটিল হাসল। আর জারার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, এইজ ডাজেন্ট ম্যাটার ফর মি। ভালো লাগা তো বয়স দেখে হয় না। তবে আপনি যখন আমাকে অপরাধী ভেবেই নিয়েছেন, তখন একটা অপরাধ করাই যায়। কি বলেন? কথাটা বলেই সে জারার গালে টুপ করে চুমু খেয়ে নিল। যারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জারার পিঠ বেয়ে শীতল রক্তের স্রোত বেয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। ডান হাত আপনা আপনি চলে গেল সেই স্পর্শকৃত স্থানে। জাহিদ মুচকি হেসে বলল, এবার আপনার বন্ধুদের বলতে পারেন আমার অপরাধ। তাদের সকল শাস্তি মাথা পেতে নেব। কথাটি বলেই জাহিদ কোকের বোতল জারার হাতে গুজে দিয়ে চলে গেল। যারা তখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর সে স্বাভাবিক হয়ে দেখল জাহিদ চলে যাচ্ছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে সেখানে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, বেয়াদব, অসভ্য,
আর কোনো দিন আমার সামনে পড়লে চাপড়িয়ে তোর গাল লাল করে দিব। যারা হাতের কোকের বোতলটি ছুঁড়ে ফেলে দিল। তার সারা শরীর কাঁপছে। রাগে নাকি অন্য কারণে সেটা ঠিক বোঝা গেল না। জাহিদ যারার কথা শুনেও থামল না। না শোনার ভান করে হাঁটতে লাগল। সে মুখ টিপে হাসছে। এই মুহূর্তে চলে না আসলে ঘায়েল বাঘিনী যে থাবা মারবে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটাকে জ্বালাতে তার বেশ লাগে। রাগী রাগী চোখজোড়া জাহিদের মনের অনুভূতিগুলোকে আরও তীব্রতর করে তোলে। যারাকে সে প্রথম দেখেছিল একটা টিভিসিতে। প্রথম দেখেই তার মেয়েটার প্রতি অজানা আকর্ষণ কাজ করে। তবে সেই আকর্ষণ তীব্র হয় ভার্সিটিতে সেদিন যারাকে দেখে। এই মেয়েটা যে তারই ভার্সিটির সিনিয়র হবে সেটা ভাবতে পারেনি। আর এই মেয়ে আর তার বন্ধুরাই কিনা তাকে রেগিং দিল। তবে সেই শাস্তি সে সানন্দে গ্রহণ করেছে। এই মেয়েটা দেখতে যত সুইট তার মেজাজ ততই ঝাল। এই বাঘিনী যে সহজে বসে আসবে না সেটা জাহিদ জানে। তবুও সে ঘায়েল হয়ে ক্ষত বিক্ষত হয়ে এই বাঘিনীকে জয় করতে চায়। বেশ কিছুক্ষণ পর শুভ আসলো ভার্সিটিতে। তার বাইকের পেছনে আরজু। দূরে যারাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরজু বাইক থেকে নেমে দ্রুত কাছে এসে বলল, কিরে তোর চেহারাটা পাঙ্গাস মাছের মতো করে রেখেছিস কেন? যারা কিছুই বলল না। রাগে ফুঁসতে লাগল। আরজু শুভর দিকে তাকিয়ে ইশারা করল। শুভ বলল, কি গো সুন্দরী, মুখটা ম্যানহোলের ঢাকনার মতো কালো করে রেখেছিস কেন? কেমন দুর্গন্ধ ছড়াচ্ছে। যারা রেগে শুভর পিঠে একটা কিল বসল। শুভ চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে বলল, ও মা, মেরে ফেলবি নাকি? আমার ব্যাকবোন ভেঙে ফেলেছিস। এমন রোগা শরীরে এত শক্তি? পিঠোটা ভেঙেই গেল মনে হয়। যারা রেগে বলল, ফালতু কথা বললে আরও একটা খাবি। এমনি মেজাজ গরম আছে। আরজু চিন্তিত সুরে বলল, কি হয়েছে বলবি? যারা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কি বলবে সে? এটাই যে একটা জুনিয়র পিচ্ছি ছেলে তাকে চুমু খেয়ে চলে গেছে। শুনতাই কেমন বিদঘুটে লাগছে। যারা বলল, রোদের মধ্যে তোদের জন্য দাঁড়িয়ে আমার মেজাজ খারাপ হয়ে আছে। শুভ বলল, তাহলে ক্যান্টিনে বসতি। একা ভালো লাগছিল না তাই। আচ্ছা চল এখন। তোর মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল, দেখবি মেজাজ একদম ঠান্ডা হয়ে গেছে। যারা ভাবল আসলেই তার মাথায় ঠান্ডা পানি ঢালা প্রয়োজন, না হলে তার মস্তিষ্ক রাগে ফেটে পড়তে পারে। ফুয়াদ নিচে নামতেই দেখল সেই মেয়েটা আজও নাস্তা রেডি করে বসে আছে। এই কয়েকদিন ফুয়াদ মেয়েটাকে ইগনোর করলেও আজ করতে পারল না। তার একটাই কারণ, মেয়েটির তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টি। সেই দৃষ্টি বলছে আজ এই খাবার নষ্ট হলে সব তার মাথায় ঢালবে। ফুয়াদ কিছুটা ঘাবড়ে গেল। কয়েকদিনে সে বুঝতে পেরেছে মেয়েটাকে দেখতে শান্ত মনে হলেও আসলে অনেকটা রাগী। ফুয়াদ যতবার খাবার না খেয়ে বের হয়েছে ততবার মেয়েটা ক্ষুব্ধ হয়েছে, কিন্তু ফুয়াদকে কিছুই বলতে পারেনি। অবস্থা বুঝে ফুয়াদ ভাবল খেতে বসাটা বেটার হবে। টেবিলে বসে ফুয়াদ কিছুটা চমকাল। আলু পরোটা, মিক্স সবজি আর পায়েস, সবগুলো তার পছন্দের খাবার। সে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই সব কে বানাতে বলেছে? মেয়েটা একটু ঘাবড়ে গেল। উচ্চবিত্ত পরিবারের ছেলেরা যে এত রিচ ফুড সকাল সকাল গিলবে না সেটা কেন ভুলে গেল? সে মলিন মুখে বলল, কেউ বলেনি। আমি ভাবলাম লাইট খবর দেখে হয়তো আপনি ব্রেকফাস্ট খাচ্ছেন না, তাই রিচ কিছু ট্রাই করলাম। আপনি বললে আমি ঝটপট লাইট কিছু করে দিতে পারি। প্রয়োজন নেই। ফুয়াদ খাবার মুখে পুরে চমকে মেয়েটির দিকে তাকাল। মেয়েটা হয়তো ফুয়াদের মুখভঙ্গি বুঝতে পারছে না। ফুয়াদ মুচকি হেসে বলল, এই খাবার তুমি রান্না করেছ? জি।
কেন আপনার ভালো লাগেনি? অনেক টেস্টি হয়েছে। অনেক দিন পর জোস একটা ব্রেকফাস্ট করছি। মেয়েটি মুচকি হাসল। সে ভেবেছে এই ছেলেটি হয়তো ভীষণ মুডি, বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। বেশ কয়েকবার দেখেছে কোনো মেয়ের সাথে ফোনে লুতুপুতু টাইপ কথা বলে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ছেলেটি ভীষণ প্রাণোচ্ছল। যতটা খারাপ ভেবেছে ততটা না। ফুয়াদ খেতে খেতে বলল, আচ্ছা, তোমার নাম তো জানা হলো না। জি, আমার নাম লামিয়া। লামিয়া, নাইস নেম। কিসে পড়ো তুমি? এইবার এইচএসসি দেব। ফুয়াদ অবাক হয়ে তাকাল। মেয়েটাকে দেখেই সে বুঝেছিল ছোট, কিন্তু এত ছোট ধারণা করতে পারেনি। সে কপাল কুঁচকে বলল, এইচএসসি বোর্ড এক্সামের তো বেশি সময় নেই। প্রিপারেশন কেমন? লামিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। লেখাপড়া সে বহু কষ্টে কন্টিনিউ রেখেছে। এত সবের মাঝে বই হাতে নেওয়ার তেমন সময় পায় না। সে মুচকি হেসে বলল, মোটামুটি। তোমার পেরেন্টসরা কোথায়? লামিয়া খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। ফুয়াদ লামিয়ার অবস্থা দেখে বুঝল হয়তো ভুল প্রশ্ন করে ফেলেছে। তাই কথা ঘুরিয়ে বলল, তোমার রান্না কিন্তু সেই মজার হয়েছে। কার কাছ থেকে শিখেছ? আমার মায়ের কাছ থেকে। ভেরি গুড। তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। লামিয়ার মুখে আবারও মেঘ জমা হল। সে বলল, তিনি বেঁচে নেই। বছর খানেক আগে মারা গেছে। ফুয়াদের ভীষণ খারাপ লাগল। সে আফসোস করে বলল, আই এম সরি। ইটস ওকে। তাহলে তোমার পরিবারে কে কে আছে? প্রশ্নটি শুনে লামিয়ার নয়নের অশ্রুকণা জমা হল। এই প্রশ্নটি হয়তো তার জীবনের সবচাইতে অপছন্দের। সে লুকিয়ে সে অশ্রু মুছে বলল, আমি আর আমার ছোট বোন। ফুয়াদ কপাল কুঁচকে বলল, তোমার বাবা নেই? লামিয়া অশ্রু সিক্ত চোখে মাথা নেড়ে না জানাল। আসলে শব্দ তার গলায় আটকে আছে, তাই কথা মুখ দিয়ে বের হচ্ছে না। লামিয়ার কথা শুনে ফুয়াদের খাবার গলায় আটকে গেল। কেন যেন খাবার নিচে নামছে না। এই বয়সেও সে বাবা মায়ের কাছ থেকে পকেট মানি নিয়ে চলে, অথচ তার হাঁটুর বয়সী একটা মেয়ে কিনা জীবিকার জন্য কাজে নেমে পড়েছে। ভেতরে ভেতরে তার ভীষণ খারাপ লাগা কাজ করল। সত্যি বাস্তবতা অনেক কঠিন। আজ সবাই মিলে গ্রুপ স্টাডির জন্য হামলা দিল আরজুদের বাসায়। সামনের সপ্তাহে তাদের ইয়ার ফাইনাল। জুবায়ের আহমেদ আরজুর রুমে উকি দিয়ে বলল, আরে বাবা, আজ দেখি আমাদের বাসায় তারার মেলা বসেছে। বিউটিফুল লেডিসরা, যদি কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই বলবে। ফুয়াদ বলল, আঙ্কেল, আপনার সব কনসার্ন শুধু লেডিসদের জন্যই? আমরা আদম জাতি কি দোষ করলাম? জুবায়ের আহমেদ হেসে বললেন, তোমাদের জন্য আমার কাছে স্পেশাল সার্ভিস আছে। বলেই তিনি কিছু ইশারা করলেন। মেয়েরা না বুঝতে পারলেও ফুয়াদরা ঠিকই বুঝতে পারল। তারা মিটি মিটি হাসতে লাগল। জুবায়ের আহমেদ দরজা ছেড়ে পেছনে ফিরতেই ভয় পেয়ে গেলেন। ভয় গলাও শুকিয়ে আসল। তার সামনেই সাবা খানম রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তাকে দেখেই রাগে কটমট করে বলল, তোমার মধ্যে কি মিনিমাম কমন সেন্স নেই? যেখানে বাচ্চাদের ভালো উপদেশ দেবার কথা, সেখানে কিনা বাজে জিনিসে ইনকারেজ করছো? জুবায়ের আহমেদ মুচকি হেসে সাবা খানমের কাছে যেয়ে বললেন, তোমার কি এদের এখনো বাচ্চা মনে হয়? শুনো, নিউ জেনারেশনের সাথে তাদের স্টাইলেই মিশতে হয়। তাহলেই তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না। রুমে চলো, ওদের স্টাডি করতে দাও। যথা আজ্ঞা অ্যাডভোকেট সাহেবা। যারা মাথায় হাত দিয়ে বসে আছে। তাকে দেখে ফুয়াদ হাসছে। রামিম ফুয়াদকে ধমক দিয়ে বলল,
হাসি বন্ধ কর। যারা অসহায় মুখ করে বলল, সামনের সপ্তাহে পরীক্ষা আর আমি এই চ্যাপ্টার আজ নতুন দেখছি। সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। সাবিহা হেসে বলল, এই চ্যাপ্টার পড়ানোর সময় তুই ক্লাসে নাক ডেকে ঘুমাচ্ছিলি। আমি ডাকার পরও উঠিসনি। গন্ডারের মতো ঘুম তোর। যারা রেগে বলল, কথা বলবি না আমার সাথে। এইবার রিটেক দেওয়া লাগলে আমি শেষ। রিমি যারার পাশে বসে বলল, সেন্টি খাস না, আমি বুঝিয়ে দিচ্ছি, একদম ইজি। যারা রিমিকে জড়িয়ে ধরে বলল, তুই আমার শেষ ভরসা। এক্সামে তো তুই আমার সামনে থাকবি, সো কোনো চিন্তা নাই। ফুয়াদ যারার মাথায় থাপ্পড় মেরে বলল, তুই তো চিটিং ও ঠিক মতো করতে জানিস না। লাস্ট ইনকোর্স পরীক্ষায় রামিমের খাতা নকল করতে যেতে ধরা খাইছিলি। স্যার তো তোর খাতাই বাতিল করে দিত, কিন্তু তুই তোর ধারালো অস্ত্র দিয়ে স্যারের মন গলিয়ে নিয়েছিস। কেঁদে কেটে বুক ভাসিয়েছি দেখিয়েছি। আর নিজাম স্যারও ভালো লুচ্ছা আছে, সুন্দরী মেয়ে দেখলেই গলে যায়। যারা রেগে বলল, এই আমার সাথে তোর কোনো জনমের শত্রুতা আছে? সবাইকে রেখে আমার পিছেই পড়ে থাকিস? আমাকে পছন্দ করিস নাকি? বলেই যারা মুচকি হাসল। ফুয়াদ কপাল কুঁচকে মুখে চরম বিরক্তি প্রকাশ করে বলল, ইয়াক, তোকে আমি পছন্দ করব? তোর মতো ঢঙ্গি মেয়ে আমার পছন্দ না। শুভ হেসে বলল, ফুয়াদের জারিনের মতো মেয়ে পছন্দ। একদম ওর সাথে চিপকে থেকে বাবু, সোনা ডাকবে। সাবিহা হেসে বলল, ফুয়াদ তুই কি দেখে ওই জারিনের সাথে রিলেশনে গেলি? আমাদের যারা একটু ঢঙ্গি হতে পারে, কিন্তু ওই মেয়ের মতো ছেলে দেখলেই চিপকে থাকে না। যারা রেগে সাবিহার দিকে তাকাল। সাবিহা মুচকি হেসে যারাকে চুমু দেখল। ফুয়াদ চুলে হাত বুলিয়ে বলল, ওর সাথে তো ব্রেকআপ করে দিয়েছি। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুয়াদ বিরক্ত হয়ে বলল, এইভাবে তাকানোর কি আছে? ওই মেয়ে আমার টাইপের না, বেশি নেকামি করে। যারার সামান্য নেকামি আমি সহ্য করতে পারি না, সেখানে গফের ওভার নেকামি কেমন কি? আরজু নোট খাতায় আবার লিখতে লিখতে বলল, একদম ভালো ডিসিশন নিয়েছিস। সি ডাজেন্ট ডিজার্ভ ইউ। রিমি বলল, আচ্ছা তোর কেমন টাইপের মেয়ে পছন্দ? অলরেডি সব টাইপের মেয়েকে ডেট করে ফেলেছিস, কোনোটাই 2-3 মাসের বেশি টিকেনি। ফুয়াদ হাতের বইটা উল্টাতে উল্টাতে নরম সুরে বলল, আমার সিম্পল এবং দায়িত্বশীল মেয়ে পছন্দ, যেই মেয়ে নিজের পরিবারকে সবসময় গুরুত্ব দিবে, পরিবারের জন্য যে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, যে নিজের স্বামীকে সম্মান করবে আর নিঃস্বার্থ ভালোবাসবে। ফুয়াদের কথায় সারা রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই বুঝতে পারল ফুয়াদ তার মায়ের উপর কতটা অসন্তুষ্ট। একটা সুস্থ পরিবার মানুষের জীবনে ভীষণ প্রয়োজন। একটা বাচ্চা হাজারো খেলনার চাইতেও বেশি বাবা মায়ার ভালোবাসা চায়, তাদের সাথে নিজের সকল সুন্দর মুহূর্ত কাটাতে চায়। একটি সন্তানের মানসিক প্রশান্তি নির্ভর করে বাবা মায়ের উপর। অথচ বর্তমানে অনেক বাবা মাই নিজেদের ক্যারিয়ারের পেছনে এতটাই মরিয়া হয়ে পড়ে যে সন্তানদের ন্যূনতম সময় দিয়ে পারে না। এতে সন্তানদের উপর কতটা বিরূপ প্রভাব পড়বে সেটা তারা গুরুত্ব দেয় না। চোখের পলকেই সপ্তাহ চলে গেল। আজ তাদের পরীক্ষা। ফুয়াদ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। দ্রুত তৈরি হয়ে বেরিয়ে যেতেই লামিয়া পেছনে থেকে ডেকে উঠল আর বলল, আজ তো আপনার পরীক্ষা, না খেতে যাবেন না প্লিজ। আমার মা বলতো গুরুত্বপূর্ণ কাজে খালি মুখে বেরিয়ে যেতে নেই। ফুয়াদ নির্লিপ্ততা ভাবে লামিয়াকে দেখল। তার মা কখনোই তার পরীক্ষায় এইভাবে খাবার নিয়ে অপেক্ষা করেনি। শুধু অফিসে যাবার আগে অল দ্য বেস্ট উইশ করে বেরিয়ে যেত।
ফুয়াদ বরাবর ভালো স্টুডেন্ট, তাই স্কুল কলেজে থেকে কোনো প্রকার অভিযোগ আসত না। তাছাড়া তার চার্মিং বিহেভিয়ার সকলকেই আকৃষ্ট করত। ভাবনা থেকে বেরিয়ে ফুয়াদ টেবিলে বসে দ্রুত ব্রেকফাস্ট করে নিল। ঠিক তখনই তার মা ঘুম থেকে উঠে আসে। হাই তুলে ফুয়াদকে দেখে বলল, বাবু এক্সামে যাচ্ছিস? ভালো করে পরীক্ষা দিস, মা কিন্তু ভালো রেজাল্ট দেখতে চাই। ফুয়াদ তাচ্ছিল্য হাসল আর বলল, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না, তুই আমার একমাত্র ছেলে। তোকে নিয়ে ভাবব না তো কাকে নিয়ে ভাবব? তোমাদের ভাবার নমুনা আমার দেখা হয়ে গেছে। আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর লামিয়া, তোমাকে ধন্যবাদ আমার এত খেয়াল রাখার জন্য। আমার পরীক্ষার কথা ভাবে এত সকালে এসে আমার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করার জন্য। তোমার মতো প্রতিটি মানুষ যদি দায়িত্ববান হতো তবে কোনো সন্তানকে আর আক্রোশ নিয়ে বাঁচতে হতো না। কথাটা বলে ফুয়াদ বাসা থেকে বেরিয়ে গেল। লামিয়া আর চোখে ফুয়াদের মায়ের দিকে তাকাল। ভদ্র মহিলার উজ্জ্বল চেহারায় অন্ধকার নেমে এসেছে। মা ছেলের মধ্যে যে বিস্তর দূরত্ব বিরাজমান সেটা লামিয়া আগেই আন্দাজ করতে পেরেছে। অদ্ভুত এই পৃথিবী, কেউ বাবা মায়ের ছায়া হারিয়ে অসহায় হয়ে পড়ে, আর কেউ কেউ পাশে থেকেও সন্তানের ছায়া হয়ে উঠতে পারে না। শুভ আর আরজু এসেই ক্লাসের বাইরে জারাকে দেখতে পেল। বেচারির মুখখানা লাল হয়ে আছে। রিমি হাতে পানি নিয়ে জারার মাথায় দিচ্ছে। আরজু জারার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। পরীক্ষা আসলেই জারার এই অবস্থা হয়। শুভ বাইক পার্ক করতে করতে বলল, দেখ ওইটার কি অবস্থা, আঙ্কেল আন্টি ওকে সামলায় কি করে? সারা বছর টিটি করে ঘুরবে আর পরীক্ষার হলে আসলেই এর মাথা গরম হয়ে যাবে। আচ্ছা চল, ম্যাডামের মাথায় আমিও একটু পানি ঢেলে আসি। আরজুকে দেখেই যারা অসহায় গলায় বলল, দোস্ত আমি তো টেনশনে মরে যাচ্ছি। এই নিজাম বেটার সাবজেক্ট আমার মাথার উপর দিয়ে যায়, আর এই বালের সাবজেক্টের পরীক্ষাই সবার আগে। রিমিকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ বিরক্ত। আসছে পর থেকে যারার এই নাটক দেখছে। পরীক্ষার জন্য সে নিজেও বেশ চিন্তিত, তাই বলে এমন হাহাকার তো করছে না। সে যারার উদ্দেশ্য বলল, আচ্ছা টেনশন নিচ্ছিস কেন? তোকে তো সেই দিন আমি অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়েছি। তাছাড়া তোর সামনের সিটে আমি আছি। সো চিল মার। আরজু কিঞ্চিত হেসে বলল, একজেক্টলি, তুই শুধু শুধু প্যারা নিচ্ছিস। আমাদের ক্লাসের টপার তোর সামনে। ফুয়াদ এসে পাশে বসতে বসতে বলল, কিরে তোর নাটক শুরু হয়ে গেছে? আমি মোটেও নাটক করছি না। আর পরীক্ষার আগে তুই কোনো কথা বলবি না, আমার মাথা গরম হয়ে যাবে। রামিম হেসে বলল, এই ফুয়াদ তুই যারার সাথে এখন কোনো কথা বলবি না, না হলে তোদের ঝগড়া শুরু হয়ে যাবে। আর এই সময় কোনো গ্যাঞ্জাম চাই না। ফুয়াদ শার্টের কলার ঠিক করতে করতে বলল, ঠিক আছে বললাম না। রামিম আশেপাশে তাকিয়ে বলল, সাবিহা এখনো আসেনি? এই মেয়ের কোনো কমন সেন্স নেই। ফার্স্ট পরীক্ষায় লেট। পরীক্ষার সময় হয়ে আসছে কিন্তু ওরা সকলেই ক্লাসের বাইরে সাবিহার জন্য অপেক্ষা করছে। বারবার সাবিহার নম্বরে কল করে যাচ্ছে, কিন্তু সাবিহা কল ধরছে না। ওদের মাঝে যতই ঝগড়া মনোমালিন্য হোক না কেন একে অপরের জন্য জান দিতে প্রস্তুত। তাদের এই বন্ধুত্ব দেখে ভার্সিটির অনেকেই যেমন পুলকিত হয় তেমনি অনেকেই ঈর্ষান্বিত হয়। ভার্সিটিতে তাদের বন্ধুমহলের বেশ পরিচিতি আছে। টিচার ক্লাসে চলে আসলে রামিম সকলকে এক প্রকার জোর করে ক্লাসে পাঠিয়ে দেয়। রামিমের ভীষণ চিন্তা হতে লাগল, সাবিহা তো কখনোই এমন করে না। কোনো সমস্যা হলো না তো?
এই মুহূর্তে নিজের উপর রাগ হচ্ছে। সকালে ওকে বাসা থেকে পিক করে নিয়ে আসলেই পারত। রামিম আবার সাবিহাকে কল লাগায়, কিন্তু এইবারও রিসিভ হচ্ছে না। রামিমের মধ্যে অস্থিরতা ভর করল। এই মেয়েটার কোনো ক্ষতি হলে সে একদম সহ্য করতে পারবে না। রামিম নিজের পরীক্ষার চিন্তা বাদ দিয়ে ডিসাইড করল সাবিহার বাসায় যাবে। এখনই যাবে, না হলে সে নিঃশ্বাস নিতে পারবে না। সে কিছুটা এগিয়ে আসতেই দেখল সাবিহা খুঁড়িয়ে খুঁড়িয়ে গেট দিয়ে ভিতরে ঢুকছে। রামিম ছুটে গেল সাবিহার কাছে, আর অস্থির হয়ে বলল, এই তোর পায়ে কি হয়েছে? সাবিহা প্রথমে একটু অবাক হল। তার জানা মতে পরীক্ষা শুরু হয়ে গেছে। তাহলে রামিম এই জায়গায় কি করে? সে বলল, রিকশা থেকে পড়ে গেছিলাম, পায়ে একটু ব্যথা পেয়েছি। রামিম এবার রেগে বলল, কতবার কল করেছি, ধরিস না কেন? কত টেনশন হচ্ছিল তোর কোনো আইডিয়া আছে? বেকুব একটা। সাবিহা প্রশান্তির হাসি হাসল। রামিম রাগের মাঝেও সে কত সহস্র ভালোবাসা খুঁজে পাচ্ছে। সে হেসে বলল, ফোনের ডিসপ্লে ইন্তেকাল করেছেন, কি করে ধরব? রামিম হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও শিট, জলদি চল। হাঁটতে পারবি? হে পারব। রামিম ধরে ধরে তাকে ক্লাসে নিয়ে আসল। বন্ধুমহলের বাকি সবাই সাবিহাকে দেখে অস্থির হয়ে পড়লে সাবিহা চোখের ইশারায় বুঝাল সে ঠিক আছে। রামিম সাবিহাকে তার সিটে বসিয়ে নিজের সিটে চলে গেল। পরীক্ষা শেষে সবাই সাবিহাকে ঘিরে ধরল। সাবিহা সবটা বলল। শুভ ফুয়াদের কানে কানে ফিসফিসিয়ে বলল, দেখলি বেটার কি অবস্থা হয়েছিল? তবুও স্বীকার করবে না সাবিহাকে ভালোবাসে। এত ইগো আসে কোথা থেকে? তোর যেখান থেকে আসে। তুই স্বীকার করেছিস? আমার ব্যাপার আলাদা। আরজু বন্ধুত্বের বাইরে আমাকে নিয়ে কি ভাবে সেটা আমি জানি না, কিন্তু সাবিহা ওকে ভালোবাসে সেটা এই বেকুব ভালো করে জানে। সাবিহা না হয় মেয়ে হয়ে আগে কিছু বলতে পারছে না, কিন্তু এই বেকুবের সমস্যা কি? একদিন ওর কান বরাবর থাপড়াবো আমি ও কয়েকটা দিব ওকে প্লাস তোকে। রামিম নিজ দায়িত্বে সাবিহাকে তার বাসায় পৌঁছে দিয়ে গেল। এই দায়িত্ববান মেয়েটা নিজের খেয়াল কেন রাখে না? অথচ রামিমের প্রতিটি বিষয়ে সে কতটা যত্নশীল। শরতের এক উষ্ণ বিকেলে আরজু ছাদে দাঁড়িয়ে আছে। আজ 3 দিন হল তাদের ইয়ার ফাইনাল শেষ হয়েছে। এতদিন পড়ার চাপে নেতা সাহেবকে মিস করলেও আজ অনেক বেশি মিস করছে। অন্য কিছুর চাপ কম থাকলে এই নেতা সাহেবের ভূত তার মন মস্তিষ্ককে আরও বেশি করে চেপে বসে। অনেক দিন হল মানুষটিকে দেখেনি। বুকটা কেমন খা খা করছে। সে এমন একটি মানুষকে মন দিয়ে বসে আছে যার দেখাকালে ভদ্রেও পাওয়া যায় না, হুটহাট গায়েব হয়ে যায়। নেতা সাহেব নাকি সমাজের সেবা করে, তবে কি সে সেই সমাজের মধ্যে পড়ে না? একটা মানুষের মুখদর্শনের জন্য তার সেই সমাজের নিরীহ এক নারী ব্যাকুল হয়ে থাকে, সেটা কি এই ভণ্ড নেতা দেখে না? সমাজের সবার অসুবিধা কষ্ট লাঘব করতে তার পার্টি সদা প্রস্তুত, কিন্তু এই নারীর মন যে কষ্ট আর বিষাদে ছেয়ে গেছে সেটা কি এই নেতা দেখে না? এমন ভণ্ড নেতাকে তো মেয়রের পদ থেকে বহিষ্কার করা দরকার। আজকাল আরজু চিঠি দেওয়াও কমিয়ে দিয়েছে। সেই পাষাণ মানুষটি আদৌ তার চিঠি হাতে পায় কিনা কে জানে। হঠাৎ ফোনের শব্দে তার চিন্তার বেঘাত ঘটে। শুভ কল করেছে। আরজু রিসিভ করতেই বুঝল সে এখন কনফারেন্স কলে আছে। ফুয়াদ বলল, এই আরজু শোন, পরীক্ষার চিপায় পড়ে মাথা একদম ক্ষয় হয়ে গেছে, তাই আমাদের একটা রিফ্রেশমেন্ট দরকার। তাই আমি আর শুভ মিলে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? শুভ বলল, সবাই মিলে একটা ট্যুর দিব। আরজুর মন মুহূর্তেই উচ্ছ্বাসে ভরে উঠল। বন্ধুদের সাথে ট্যুর মানেই হই হুল্লোড়।
চরম ঘোরাফেরা আর জম্পেশ খানাপিনা। সে বলল, যাবি কোথায়? শুভ বলল, সাজেক। শুভর কথা শুনে সবার মধ্যে উদ্দীপনা কাজ করল। তবে রিমি চিন্তায় পড়ে গেল। তার বাবা রাজি হবে কিনা সন্দেহ। যারা সান্ত্বনা দিয়ে বলল সে কথা বলে পারমিশন নিয়ে দিবে। তার সৃজনশীলতা কবে কাজে আসবে? ইমোশনাল ব্ল্যাকমেল করতে সে উস্তাদ। তার মেজর বাপকে ঘোল খাইয়ে দিবে। তাছাড়া আরও মেয়েরা আছে জানলে নিশ্চয়ই তিনি মানা করতে পারবে না। যারা, আরজু, সাবিহা সকলে মিলে সেই দিনই রিমির বাসায় হামলা দিল। অনেক কাঠখড় পুড়িয়ে যখন রিমির বাবাকে রাজি করানো যাচ্ছে না তখন রিমির ভাই নিশান বাবাকে বুঝিয়ে বলে পারমিশন নিয়ে দেয়। রিমি খুশি হয়ে ভাইকে জড়িয়ে ধরে। তার রোবট ভাই তাকে ভীষণ ভালোবাসলেও কখনোই সেটা প্রকাশ করতে চায় না। নিশান রিমির মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই নিজের খেয়াল রাখবি। তোর চাইতেও অনেক ছোট বাচ্চারাও দেখলাম বন্ধুদের নিয়ে ট্যুরে চলে যায়। ওই সব বাচ্চারা কেয়ারলেস হলেও আমি জানি তুই যথেষ্ট ম্যাচিওর। রিমি পারমিশন পেতেই তাদের শপিংয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। অনেকদিন পর বন্ধুরা মিলে দূরে কোথাও যাচ্ছে। শপিং না করলে তো চলছেই না। বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে সচাইতে জনপ্রিয় সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকের যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার এবং দীঘিনালা থেকে 40 কিলোমিটার। রাত বাজে 9:45। কলাবাগান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ফুয়াদ। মেজাজ তার তুঙ্গে। বাস ছাড়বে 10টায়। অথচ একজনও বাস স্ট্যান্ডে পৌঁছায়নি। একটু পর রামিম আসল আর বলল, হায় আল্লাহ, আর সবাই কই? ভাবলাম আমি সবার চাইতে লেট। কিন্তু ঢিলা কোম্পানিদের দেখি আমার চাইতেও খারাপ অবস্থা। ফুয়াদ রেগে বলল, শালার বেটা শুভ নিজে সব প্ল্যান করে নিজেই লেট। আসলে একটা উষ্ঠা দিব আগে। আরে চটে যাচ্ছিস কেন? দেখবি এসে পড়বে। রামিম বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। সাবিহাকে নিজেই পিক করে নিয়ে আসত। কিন্তু ওর বাবা তাকে বাস স্ট্যান্ডে নিয়ে আসবে বলেছে। কিন্তু এত লেট কেন করছে? ঠিক তখনই রিমি আসল। সাথে তার বড় ভাই। ফুয়াদ নিশানকে দেখে রামিমকে বলল, এসে পড়েছে মেজর সাহেবের 2 নমুনা। রামিম চোখ পাকিয়ে তাকালে ফুয়াদ হালকা হেসে নিশানের সাথে হ্যান্ডশেক করল। নিশান আশেপাশে তাকিয়ে বলল, কিরে রিমি, তোর বাকি বান্ধবীরা কোথায়? মেবি রাস্তায় আছে ভাইয়া। ফুয়াদ আবার ফিসফিসিয়ে বলল, দেখলি বেটা কেমনে ইনভেস্টিগেশন করছে? যেন ওর বোনরে নিয়ে পাচার করে দিব। পুরো পরিবার রোবট যন্ত্র ছিল। এই রিমিকে আমরা ধরে বেঁধেই না মানুষ বানালাম। চুপ থাক। কিছু সময়ের মধ্যে আরজু আর শুভ চলে আসল। তাদের সবাইকে দেখে বলল, সরি রে, একটু লেট হয়ে গেল। ফুয়াদ বলল, একটু লেট? কিছুক্ষণ পর বাস ছেড়ে দিত। তখন বাসের পেছনে দৌড়াইতে দৌড়াইতে খাগড়াছড়ি যাস। সাবিহাকে তার বাবা নিয়ে আসল। সাবিহাকে দেখেই রামিম মুগ্ধ হল। ঢিলেঢালা টি শার্ট আর লেডিস জিন্স পরা এই মেয়েটাকে ভীষণ মিষ্টি লাগছে। সাবিহার সাথে চোখাচোখি হতেই সে চোখ নামিয়ে নিল। তার নেশাময় দৃষ্টি আড়ালের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। সাবিহা লাজুক হাসল। যারা পৌঁছাল একদম 10:05। ফুয়াদ রেগে বলল, আর 1 মিনিট দেরি করলে এই আবালটারে রেখেই চলে যেতাম। যারা মুখ ভেঙচি কেটে তার বাবার কাছ থেকে বিদায় নিল। যারার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বারবার কপালে চুমু খেলেন।
তাদের আহ্লাদ দেখে ফুয়াদ বলল, এইটার পুরো পরিবার বুদ্ধি প্রতিবন্ধী। দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে। এদের আদিক্ষেতার জন্যই যারার এই অবস্থা। প্রয়োজনের সময় দুইটা ধমক দিল ই বাদর নেকার রানী না হয়ে মানুষ হতো। রামিম বলল, আরে এত চেটে যাচ্ছিস কেন? মাথা ঠান্ডা রাখো। আর মেয়েরা বাবার আদুরে হয়ে থাকে। ফুয়াদের এই সব আদিক্ষেতা লাগছে। হয়তো হৃদয়ের কোথাও পড়ছে এমন ভালোবাসা যে সেও চায়। নিজের বাবা মায়ের কাছ থেকে একটু কেয়ার চায়। তার বাবা মাও তার মাথায় হাত বুলিয়ে বলুক, খবরদার বেশি ফাজলামো করবি না, নিজের খেয়াল রাখবি। কিন্তু তাদের সময় কই? আজ ট্যুরে যাবে শুনেও তারা তেমন কোনো রিয়্যাক্ট করেনি। বরং বাবা তার ক্রেডিট কার্ডে টাকা পাঠিয়ে দিয়েছে। একটাবার সাবধানে যাস বলার সময় নেই। আর মা তো বলেই গেছে আজ তার বাস। অবশেষে দেশ ট্রাভেলসের বাসটি তাদের গন্তব্যের দিকে রওনা হল। অনেকক্ষণ তারা বন্ধুরা মিলে হৈহুল্লোড় করল। গভীর রাত হতেই তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ভোরের দিকে তারা পৌঁছালো খাগড়াছড়িতে। বাস থেকে নেমে হাই তুলতে তুলতে শুভর চোখ পড়ল আরজুর দিকে। আরজু তখনও ভালো করে চোখ খুলতে পারছে না। তার আখিযুগল ঘুমের রেশ কাটাতে পারেনি, তাই অনেকটা ফুলে আছে। গায়ের টি শার্ট কিছুটা কুঁচকে আছে। আর আরজুর সেই আহ্লাদী অপভ্রংশে লাল আভা ছেয়ে গেছে। সিল্কি বাদামি বর্ণের কেশ অনেকটা এবড়োথেবড়ো। শুভ আবারও প্রেমে পড়ল এই চিরচেনা নারীটির। আর কতবার এই নারীর প্রেমে মাতোয়ারা হতে হবে কে জানে। তবে সে মোটেও ক্লান্ত হবে না। সবাই কিছুটা ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিল। তারপর এলো শাপলা চত্বরে। এখান থেকে তারা চাঁদের গাড়ি করে যাবে সাজেক ভ্যালিতে। আজ তেমন একটা গাড়ি দেখা যাচ্ছে না, বেশিরভাগ বুক হয়ে গেছে। শুভ বলল, কি ঝামেলায় পড়লাম, গাড়ি না পেলে যাব কি করে? ফুয়াদ বলল, আমি কিভাবে বলবো, আগে আসছি নাকি? যারা মুখে বিরক্তি ভাব এনে বলল, এমন ফালতু প্ল্যান কে করেছে? গাড়ি আগে অনলাইন বুক করতে পারলি না? শুভ বলল, আরে মা, চাঁদের গাড়ি অনলাইন কেমন করে বুক করব? এটা এখানে এসেই বুক করতে হয়। ঠিক তখনই সেখানকার স্থানীয় একজন বলল, এখানে গ্রুপে গাড়ি ভাড়া করা যায়। তারা চাইলে অন্য কোনো গ্রুপের সাথে শেয়ার করে গাড়ি নিতে পারে। শুভ বলল, রামিম, ফুয়াদ, তোরা ওই দিকে দেখ কোনো ছোট গ্রুপ পাস কিনা। আমি এই দিকে দেখি। রামিম অনেকক্ষণ খোঁজার পর একজনকে দেখল গাড়ির সামনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। লোকটিকে দেখে তার যথেষ্ট মার্জিত মনে হল। সে এগিয়ে যেয়ে বলল, এক্সকিউজ মি ভাইয়া। ছেলেটি পাশের মানুষটির সাথে কথা বলা থামিয়ে বলল, হে বলো ভাইয়া, আমরা গাড়ি পাচ্ছি না। আপনাদের দেখে মনে হচ্ছে সাজেক যাচ্ছেন। আমরা কি আপনাদের সাথে গাড়ি শেয়ার করতে পারি? ছেলেটা কিছুক্ষণ ভেবে বলল, কতজনের গ্রুপ তোমাদের? জি ভাইয়া, আমরা 7 জন। আচ্ছা এসো। বাই দা ওয়ে, আমি আশফি। আমি রামিম। নাইস টু মিট ইউ। রামিম দ্রুত চলে গেল বন্ধুমহলের কাছে। রামিমের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। গাড়ির কাছে আসতেই 2 জন ছেলে ও 2 জন মেয়েকে দেখতে পেল। তাদের দেখেই বেশ বোঝা যায় তারা সম্ভ্রান্ত পরিবারের সদস্য। অন্তত বেশভূষায় তো তেমনই লাগছে। আশফি তাদের সাথে কুশলাদি বিনিময় করে আরজুকে দেখে কিছুটা থমকাল। যারা মুচকি হাসল। এ আর নতুন কি? তার লাবণ্যময়ী অতি সুন্দরী বন্ধুবিকে দেখে বেশিরভাগ ছেলেরাই থমকে যায়। ওই গ্রুপে অন্যদের নাম অনিক, লিজা ও লাবণ্য। অনিক আর লিজা স্বামী স্ত্রী। এরা সকলেই তাদের বেশ সিনিয়র। সকলের সাথেই তাদের কুশলাদি বিনিময় হল।
আশফি আশেপাশে তাকিয়ে বলে উঠল, ওই শালা গেল কই? ওর ফোন কলের যন্ত্রণায় পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। এর কাজ কোনো দিনও শেষ হবে না। অনিক বলল, ও আসতে রাজি হয়েছে এটাই বেশি। না হলে এসবের সময় কই ওর কাছে। ফুয়াদ ব্রু জোড়া কুচকে বলল, কার কথা বলছেন ভাইয়া? আমাদের আরেক ফ্রেন্ডের কথা বলছি। বেটা আসলেই চমকে যাবে। কথাটা বলেই আরজুর দিকে তাকালো। যারা রিমিকে খোঁচা মেরে বলল, বুঝলি এই বেটা আরজুকে দেখে কাইতো হয়ে গেছে। বারবার কেমন করে তাকায়। আজ আমাদের সিনিয়র সাইদ ভাইকে মিস করছি। ওই খাম্বা থাকলে কেউ আরজুর দিকে নজর দেওয়ার সাহস পায় না। আফতারলো বেচারা আরজুর ধর্মের ভাই। শুভ কৌতূহল নিয়ে বলল, চমকে যাবে কেন? আশফি মুচকি হেসে বলল, ও তো জানেই না আমরা এতগুলো কিউট কিউট ছেলে মেয়েদের সাথে যাচ্ছি। ওই তো আসছে। সবাই সেদিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। একজন ব্যক্তি ফোন কথা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসছে। ব্যক্তিটির দিকে চোখ পড়তেই আরজু চমকালো। তার বুকের ধুক ধুকানি বাড়তে লাগল। তার দৃষ্টি কিছুতেই সংযত করতে পারছে না। সে পাশে দাঁড়ানো যারার হাত চেপে ধরল। না হলে হয়তো সে মাথা ঘুরে পড়ে যেত। আরজু ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করল। সেই নিঃশ্বাস জানান দিচ্ছে তার হৃদস্পন্দনের গতিবিধি। পূর্ব আকাশে মেঘ জমেছে। চারিদিকে বহিছে স্নিগ্ধ হাওয়া। চারিপাশে সবুজের সমারোহ। দূর দূরান্তে ছোট ছোট পাহাড়ের দেখা মিলছে, যেখানে খেলা করছে মেঘরাশি। খাগড়াছড়ির বাতাসে রয়েছে বিশুদ্ধতার ছোঁয়া। সরু পথ দিয়ে এগিয়ে চলছে আরজুদের চাঁদের গাড়ি। পাহাড়ের আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে চলছে তাদের গাড়ি। আরজু মুগ্ধ হয়ে দেখছে প্রকৃতিকে। দুই রাস্তার ধরে নানান প্রজাতির গাছগাছালি। আসলেই আল্লাহর সৃষ্টি অদ্ভুত সুন্দর। বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি সুবাস। আরজুর মনে হচ্ছে এই সুবাস বাতাসের না বিশেষে করো কাছ থেকে আসছে, যা আরজুকে মাতাল করে তুলছে। আরজু আর চোখে সামনে বসা মানুষটির দিকে তাকালো। চোখে সানগ্লাস পরা এই মানুষটি আরজুর চোখে পৃথিবীর একমাত্র সুদর্শন পুরুষ, যার চোখে সমুদ্রের মতো গভীর মায়া কিন্তু মুখে রয়েছে রাজ্যের গম্ভীরতা। এই মানুষটিকে দেখলেই আরজুর শরীর ঝিমঝিম করে। মাথায় অদ্ভুত সব চিন্তারা ভর করে। তখন নাহিদ গাড়ির সামনে এসে দাঁড়াতেই আরজুর ঘোর কাটে। মানুষটি কেমন তীক্ষ্ণ নজরে তার দিকে তাকিয়েছে। পরমুহূর্তেই আবার চোখ সরিয়ে নিয়েছে। কিন্তু এই জায়গাতে আরজু কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবে ভাবতেই পারেনি। যারা আরজুর কানে কানে ফিসফিসিয়ে বলল, আমার হাত ছাড় বেকুব। তোর নেতা সাহেবের গলা জড়িয়ে ধরে বসে থাক, তবুও আমার হাতকে রেহাই দে। আরজু যারার হাত ছেড়ে দিল। বাকি সবাই নাহিদকে এই জায়গায় দেখে বেশ অবাক হল। এমন গণ্যমান্য ব্যক্তি তাদের চলার সঙ্গী হবে ভাবতেই অবাক হচ্ছে। সবাই আরজুর দিকে আর চোখে তাকাচ্ছে। বেচারির অবস্থা দেখে সবাই মুচকি হাসছে। শুভ একবার আর চোখে আরজুর দিকে তাকালো। নিজের সোকোল্ড ক্রাশকে দেখে নিশ্চয়ই আকাশে উড়ছে। আরজুকে নাহিদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে শুভর ভেতরে অদ্ভুত যন্ত্রণা হল। তার মন চাইছে আরজুকে বুকের মাঝে লুকিয়ে ফেলতে, যাতে করে দুনিয়ার বৃথা মায় না জড়িয়ে পড়ে এই ইমোশনাল ফুল মেয়েটা। শুধু তার হৃদস্পন্দন মেপে দেখুক এই মেয়েটা, তবে বুঝবে আরজু নামটি কত সহস্রবার উচ্চারিত হয়। নাহিদ আরজুকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আশফিকে যাবার তাড়া দিল। আশফি মুচকি হেসে নাহিদের সাথে সকলের পরিচয় করাল। নাহিদ স্বভাব সুলভ গম্ভীর স্বরে বলল, হে মনে পড়েছে, আমাদের ক্যাম্পাসে অনেক আগে দেখেছিলাম মনে হয়, কিন্তু তেমন পরিচয় নেই। আরজু অবাক হল।
কয়েকদিন আগেও লোকটি তার নাম মনে রেখেছিল, আর আজ কিনা তাকে চিনতেই পারছে না। এই লোকটির কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায়নি তো, বা শর্ট টাইম মেমোরি লসের মতো কাণ্ড ঘটেনি তো? না, এমন হলে নিউজে নিশ্চয়ই খবর আসত। চাঁদের গাড়িটি চলছে আপন গতিতে। যারা ক্যামেরায় সব শ্যুট করছে, মূলত সে তার রেগুলার লাইফ ব্লগের জন্য ফুটেজ নিচ্ছে। ফুয়াদ বেশ বিরক্ত জারার উপর। জারার সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ থাকা আর ডেইলি ব্লগিং ফুয়াদের একদম পছন্দ না। এতে করে পার্সোনাল লাইফ বলতে কিছুই থাকে না। যারা যখনই স্মাইল করতে বলছে ফুয়াদ মুখ ভেঙচি কাটছে। সাবিহা বেশ ভয় আছে। উঁচু নিচু পাহাড়ের পথ বেয়ে চলা গাড়ির ঘাকুনিতে সে বেশ ভয় পাচ্ছে। বারবার তার পাশে বসা রামিমের হাত চেপে ধরছে, এই বুঝি গাড়ি থেকে ছিটকে পড়ে যাবে। আর রামিম ও পরম যত্নে সাবিহার হাতে নিজের হাতজোড়া মিলিয়ে দিয়েছে। রামিমের কাছে মনে হচ্ছে এই রাস্তা যদি কখনো না ফুরাত তবে বেশ ভালো হতো। সকল কঠিন বাস্তবতাকে দূরে ফেলে সে অনন্তকাল এই হাতজোড়া শক্ত করে ধরে দূরে পাড়ি জমাত। যারা আর্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নেতা সাহেবের সামনে বসে তার প্রিয় বান্ধবী বেশ অস্বস্তিতে আছে সেটা সে বেশ বুঝতে পারছে। যারা এবার নাহিদের দিকে তাকাল। লোকটি দেখতে নিঃসন্দেহে সুদর্শন, তবে লোকটির ভাব অনেক বেশি। মুখে যেন হাসির রেশ মাত্র নেই। এই গম্ভীর লোকটির চোখে নিশ্চয়ই সমস্যা আছে, না হলে আর্যুর মতো এমন ভয়ঙ্কর সুন্দরী মেয়েকে কি করে পাত্তা দেয় না। আর্যুকে দেখে সে নিয়েই মাঝে মাঝে চোখ ফেরাতে পারে না, সেখানে এই লোকটি আর্যুকে ইগনোর করছে। অথচ তার প্রাণপ্রিয় বন্ধুবি এই গুমরা মুখ লোকটিকে ভালোবেসে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর তাদের গাড়িটি থামায় একটি চায়ের দোকানে। দোকান বললে ভুল হবে, বাঁশের বেড়া দেয়া মাচার মধ্যে বসে চা বিক্রি করছে। লোকটি সম্ভবত এখানকার স্থানীয় হবে। সকলেই নেমে দাঁড়াল। আশেপাশের পরিবেশ বেশ মণিমুগ্ধকর। এই আবহাওয়ায় দাঁড়িয়ে বেম্বটি খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। খোলা আকাশের নিচে গরম চা ভাবতেই মন আনন্দে ভরে ওঠে। শুভ সবার জন্য চায়ের অর্ডার দিয়ে আশেপাশের দৃশ্য ক্যামেরাবন্দি করতে লাগল। হঠাৎ তার ক্যামেরা পড়ল আর্যুর দিকে। বাতাসে এলোমেলো হওয়া চুলের মাঝে আর্যুর স্নিগ্ধ মুখখানা ভীষণ মায়াবী লাগছে। আর্যু এক হাতে চুল সরাচ্ছে আর চায় ফু দিয়ে ছোট ছোট চুমুক দিচ্ছে। শুভ ঝটপট এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করে নিল। আর্যু চায় চুমুক দিতে দিতে আর চোখে নাহিদের দিকে তাকাল। নাহিদ লাবণ্য মেয়েটির সাথে কিছু বলছে আর চায় চুমুক দিচ্ছে। হঠাৎ তাদের চোখাচোখি হয়ে যায়। নাহিদের সেই তীক্ষ্ণ দৃষ্টি পড়তেই অসাবধানতায় গরম চায়ে তার জিহ্বা পুড়ে যায়। আর্যু ভাবছে এই লোকের তার অন্তরকে জ্বালিয়ে স্বাদ মেটেনি, এখন ঠোঁটও জ্বালিয়ে ছাড়ল। আর্যু নাক মুখ কুঁচকে আহহ শব্দ করে উঠে। তাৎক্ষণিক শুভ দৌড়ে আসে আর্যুর কাছে আর অস্থির হয়ে বলতে থাকে, গরম চা দেখে খাবি না? ঠোঁট তো পুড়িয়ে ফেলেছিস। এই রিমি পানি দে। রিমি দ্রুত ব্যাগ থেকে পানি বের করে দিল। শুভ দ্রুত পানি নিয়ে আর্যুকে বলল, ঝটপট পানি খেয়ে নে, আর কিছুক্ষণ কুলি কর। আর্যু তাই করল। এখন মনে হচ্ছে জ্বালাপোড়া কম হচ্ছে। শুভ মুখটা মলিন করে বলল, কিরে বেশি জ্বলছে? এত অস্থির হচ্ছিস কেন? সেই ছোটবেলার অভ্যাস একটুও বদলায়নি। আমি ঠিক আছি, হাইপার হওয়ার কিছু নেই। আর্যু আবার নাহিদের দিকে তাকাল। সে রাস্তার ওপারে তার বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত। অকারণেই আর্যুর মন খারাপ হয়ে গেল। মানুষটি কি একবার তার অবস্থা জিজ্ঞেস করতে পারল না? লাবণ্য চা খেতে খেতে আর্যুর দিকে তাকিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলল, শুভ ছেলেটা আর ওই আর্যু মেয়েটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আশফি কপাল কুঁচকে বলল,
ওরা তো বলল সবাই ফ্রেন্ড, কিন্তু তোর এমন মনে হলো কেন? লাবণ্য আবার চায় চুমুক দিয়ে বলল, না এমনি মনে হলো। ছেলেটা মেয়েটার প্রতি বেশ কেয়ারিং, আর মেয়েটা দেখতে অদ্ভুত সুন্দর। আমি আমার লাইফে এত সুন্দর মেয়ে আর একটাও দেখিনি। আশফি শব্দ করে হাসল আর বলল, তুই কি কম সুন্দরী নাকি? ভার্সিটিতে তোর পেছনে ছেলেদের লম্বা লাইন থাকত। লিজা হেসে বলল, যাই বলিস, আমি মেয়ে হয়েও চোখ ফেরাতে পারছি না। অনিক সম্মতি সূচক বলল, ঠিক বলেছ, সবগুলো মেয়েই সুন্দরী আর বেশ স্মার্ট। লিজা বাঁকা চোখে অনিকের দিকে তাকাল। অনিক এবার কিছুটা ঘাবড়ে গেল। লিজা চিবিয়ে চিবিয়ে বলল, মেয়ে দেখলেই তোর মাথা ঠিক থাকে না তাই না? আর একবার যদি মেয়েগুলির দিকে তাকিয়েছিস চোখ একদম গেলে দিব। আরে সোনা, রাগ করছো কেন? আমার চোখে সবচাইতে সুন্দরী নারী তুমি, তাই তো তুমি আমার বউ। এত কাঠখড় পুড়িয়ে কি এমনি এমনি শ্বশুর মশাইকে রাজি করিয়েছি? লিজা রেগে বলল, একদম নাটক করবে না, তুমি কচু করেছ। নাহিদ বাবাকে রাজি না করালে তোমার মতো বেকার ছেলের কাছে আমার বাবা কোনো দিনও বিয়ে দিত না। নাহিদ বিরক্ত হয়ে ধমকে বলল, এই কি শুরু করেছিস তোরা? ঘুরতে এসেও তোদের ওয়ার থামে না। তোদের এই ঝগড়া দেখতে সব কাজ ফেলে আমি এসেছি এই ট্রিপে। লাবণ্য হেসে বলল, এই তোরা ঝটপট বেবি নিয়ে নে, তখন আর ঝগড়া করার সময় পাবি না। বাচ্চার পটি পরিষ্কার করতে করতে দিন যাবে। লিজা রেগে বলল, ইম্পসিবল। এই এক গাধাকে সামলাতেই আমার জান শেষ, তখন আবার গাধার বাচ্চাকে সামলাতে হবে। এই কি বললি? আমার বাচ্চাকে গাধার বাচ্চা বললি কোনো সাহসে? আমার বেবিকে নিকে কিছু বলবি না। নাহিদ কপাল কুঁচকে বলল, এরা কি এখন না হওয়া বাচ্চা নিয়েও ঝগড়া করবে? সিরিয়াসলি? আশফি হেসে বলল, তুইও বিয়ে করে ফেল, দেখবি আরও কত কিছু নিয়ে ঝগড়া করা যায়। এইসব বিয়ে সংসার আমার দ্বারা হবে না, এসবের জন্য আমার সময় নেই। আমাকে কিছুতেই লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। মুহূর্তেই লাবণ্যর মন খারাপ হয়ে গেল। নাহিদকে সে ভার্সিটি লাইফ থেকেই পছন্দ করে। এত বছর পর কানাডা থেকে সে ফিরে এসেছে শুধুমাত্র নাহিদের জন্য। কিন্তু আগে থেকেই নাহিদের হৃদয় ঘটিত ব্যাপারে ছিল ব্যাপক অনীহা। সে তখন পুরোদমে পলিটিক্সে জড়িয়ে পড়েছে। মিটিং, মিছিল, হরতাল, পার্টি অফিস এসব নিয়ে সে ছিল ভীষণ ব্যস্ত। রাজনীতি তার জন্য পেশন। নাহিদের রক্তে মিশে আছে রাজনীতি। মানুষের সেবা করার অদম্য ইচ্ছাশক্তি তার প্রথম থেকেই ছিল। তাই তো আজ এই অবধি আসতে পেরেছে। আর লাবণ্য হায়ার স্টাডির জন্য কানাডা পাড়ি জমিয়েছে। নাহিদকে সে কখনোই নিজের মনের কথা বলতে পারেনি। চা শেষ করতেই নাহিদের ফোন বেজে উঠল। স্ক্রিনে নামটি দেখে সে ফোন কেটে দিল। তখনই আবার ফোন বেজে উঠল। নাহিদের চোখে মুখে বিরক্তি। সে কল রিসিভ করতেই নাইম মাহমুদ ক্ষিপ্ত গলায় বলে উঠলেন, নাহিদ কোথায় আছো? আপনি জেনে কি করবেন? সিকিউরিটি ছাড়া তুমি সাজেক কেন গেলে? জানো না যে কোনো বিপদ হতে পারে? আপনাকে চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে পারি। কি খেয়াল রাখবে তুমি? রাজনীতিতে নেমে হাজারো শত্রুর জন্ম দিয়েছ। এতই যখন লাইফ এনজয় করতে চাও তবে এই রাজনীতি ছাড়ছ না কেন? নাহিদ সামনে তাকিয়ে বলল, আমার পছন্দের জিনিসগুলোকে আমি ছাড় দিয়েই রাখি, কিন্তু সেটা যদি আমাকে আষ্টেপৃষ্ঠ ধরে বা আঘাত করে তবে এই নাহিদ প্রাণ থাকতে সেটাকে হাতছাড়া করে না। নাইম মাহমুদ দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলেকে কিছুতেই তিনি বুঝাতে পারবে না। হাজারো শত্রুর মাঝে এইভাবে গার্ড ছাড়া বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়াটা মোটেও বুদ্ধিমানের কাজ না।
একরোখা এই ছেলেটা একমাত্র তার দাদাজানের সকল আদেশ মান্য করত। কিন্তু আজ তিনি বেঁচে নেই, তাই তো ছেলেটাও বেপরোয়া হয়ে উঠেছে। কে থামবে তাকে? মেঘের রাজ্য সাজেক। এখানে দাঁড়িয়ে মেঘকে ছুঁয়ে দেয়া যায়, যেন স্বর্গীয় অনুভূতি হয় মেঘের রাজ্যে। পাহাড়ের চূড়ায় অবস্থিত রিসোর্ট সারি সারি করে দাঁড়িয়ে আছে। সেখানকার একটি রিসোর্টে তারা পৌঁছাল। সবাই আশেপাশের সৌন্দর্যের মাঝে হারিয়ে যাচ্ছে। ফুয়াদ 3টি রুমের চাবি নিয়ে এসে বলল, রুম রেডি, চল। একটিতে শুভ, রামিম ও ফুয়াদ থাকবে, বাকি 2টির একটিতে আরজু ও যারা, আর অন্য রুমটিতে থাকবে রিমি ও সাবিহা। তারা সকলেই রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিল। যারা তো গভীর ঘুমে হারিয়ে গেল। আরজু গোসল সেরে বারান্দায় এসে দাঁড়াল। দূরে রাশি রাশি পাহাড় ও মেঘের মেলা চলছে। তার অবস্থান ঠিক মেঘের উপরে। আরজু যেন হারিয়ে যাচ্ছে সৌন্দর্যের ভিড়ে। সে চোখ বন্ধ করে মন ভরে নিঃশ্বাস নিল। বিশুদ্ধ, স্নিগ্ধ হাওয়া। আরজুর ভাবনার রেশ কাটল কারো গম্ভীর রাগী শব্দে। সে পাশের বারান্দায় তাকাল, আর কিছুটা চমকাল। নাহিদ ফোন কারো সাথে কথা বলছে, আসলে ঝাড়ি দিচ্ছে। আচ্ছা, বিষয়টা আমি এসে দেখছি। ওই শালার হাত পা ভেঙে হসপিটালে ফেলে আসব। আমার সাথে খেলতে আসছে? আমি অনেক পুরনো খেলোয়াড়, আমাকে এখনো চিনে না ভালো করে। নাহিদ কথাগুলো বলতে বলতে চোখ পড়ল আরজুর দিকে। আরজু চোখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। নাহিদ দৃষ্টি স্থির রেখে বলল, আচ্ছা, আমি এই বিষয়ে পরে কথা বলছি, বাই। কল কেটে নাহিদ আরজুকে উদ্দেশ্য করে বলল, অন্যের বারান্দায় এইভাবে উকি ঝুঁকি দেওয়া ঠিক না। পরে দেখা গেল সামনের গভীর খাদে পড়ে গেলেন। সেখান থেকে উঠা আর সম্ভব হবে না। কথাটি বলেই মুচকি হেসে রুমের ভেতরে চলে গেল। আরজু হা করে তাকিয়ে আছে। এই ইতর প্রজাতির প্রাণীর প্রেমে সে কেন পড়ল? আরজু একবার নিচের দিকে তাকাল। আসলেই গভীর খাদ, এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। আরজু ভয়ে বুকে ফু দিল। যারা ঘুমের মাঝে অনুভব করল কেউ তাকে ঝাপটে ধরে আছে। তার কানে ফিসফিসিয়ে বলছে, অসভ্যতামো কি করে করতে হয় জানেন যারা? বলেই যারার জবাবের অপেক্ষা করল না। যারার চিবুকে অনবরত চুমু খেতে লাগল কেউ। যারা চোখ মেলে জাহিদকে দেখে তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু জাহিদ তার ওষ্ঠের দিকে অগ্রসর হচ্ছে। যারা ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, বদমাইশ ছেলে, আজ তোর ঠোঁট কেটে রেখে দিব। হঠাৎ যারার দেখল জাহিদ তাকে ছুঁড়ে গভীর খাদে ফেলে দিয়েছে, আর সে পাহাড়ে না পড়ে সোজা সমুদ্রে ভাসছে। যারা লাফ দিয়ে উঠে বসল। সামনে তাকিয়ে দেখল একটা সাদা ঢিলেঢালা শার্ট ও লেডিস জিন্স পরে সামনে দাঁড়িয়ে আছে আরজু। আরজুর হাতে গ্লাস দেখে সে বুঝতে পারল সে আসলে সমুদ্রে ভাসেনি, ভেসেছে গ্লাসের পানিতে। যারা চোখ মুখ কুঁচকে মুখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, এইভাবে কেউ ঘুম থেকে তুলে? পানি মারলি কেন? আরজু প্যান্টের পকেটে 2 হাত রেখে কপাল কুঁচকে তাকিয়ে বলল, কতবার ডেকেছি খবর আছে? বাইদা ওয়ে কোনো বিশেষ ইন্টিমেট স্বপ্ন দেখছিলি নাকি? মানে চুমু ঘটিত কোনো ব্যাপার নাকি? যারা থতমত খেয়ে গেল। আসলেই সে এমন কিছুই দেখছিল। শয়তান ছেলেটা তার মাথায় জেকে বসে আছে। সেই দৃষ্টি আড়াল করে বলল, আজাইরা কথা কম বল, আমি ফ্রেশ হয়ে আসি। আরজু খাটে বসে পায়ে স্নিকার্স পরতে পরতে বলল, জলদি রেডি হো, সবাই বাইরে ওয়েট করছে। আমি বাইরে যাচ্ছি। আচ্ছা যা। আরজু রুম থেকে বেরিয়ে বাইরে দাঁড়াল। মেঘলা আকাশ, ঠান্ডা পরিবেশ। আরজু পাশে তাকাতেই দেখতে পেল একজোড়া কাপল পাশাপাশি হাত ধরে হাঁটছে।
আরজু দীর্ঘশ্বাস ফেলল। কোনোদিন কি ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে হাঁটতে পারবে? মানুষটি যে তাকে মোটেও পছন্দ করে না, অথচ সবাই বলে তাকে দেখে সব ছেলে থমকে যায়। সব মিথ্যা। না হলে সে যেই মানুষটিকে মন দিয়ে বসে আছে সে কেন তার দিকে ফিরেও তাকায় না? বন্ধুমহলের সকলেই বসেছে একটা রেস্টুরেন্টে। পাহাড়ের উপর বসে মেঘরাশি দেখতে দেখতে খাবে তারা। নানান পদের ভর্তা, মিক্স সবজি, ব্যাম্বু চিকেন অর্ডার করেছে তারা। রিমি ব্যাম্বু চিকেন দেখে বলল, সারা জীবন পরীক্ষার বাঁশ খেয়ে আজ সত্যি সত্যি বাঁশ খেতে হচ্ছে। ফুয়াদ চেয়ারে হেলান দিয়ে বলল, প্যারা নাই, চিল মার। জীবনে কতবার বাঁশ খাইতে হবে, আজ সত্যি সত্যি বাঁশ খাইয়া দেখ। অবশ্য বাঁশ তো খাওয়া লাগছে না, খাবি তো বাঁশের ভিতরের চিকেন। শুভ বলল, রিমি খেয়ে দেখ, বেশ মজা পাবি। এখানকার বেশ পপুলার খাবার এটা। সাবিহা খুঁতখুঁতে ভাব নিয়ে বলল, এই বাঁশের ভেতরে চিকেন সেদ্ধ হয়েছে কিনা কে জানে। রামিম আশ্বস্ত করে বলল, কি বলিস, চিকেন কেন, খাসি শুদ্ধ সেদ্ধ হয়ে যায়। তবুও আর বাঁশ ভালো করে পরিষ্কার করেছে কিনা কে জানে। না জানি কোনো জঙ্গলের বাঁশ, পোকা মাকড় সাপ কত কিছু আছে। ফুয়াদ বিরক্ত হয়ে বলল, এই আজকে কি তোকে জারার ভূতে ধরছে? ওর ধাঁচের কথা বলছিস কেন? যারা খেপে গিয়ে ক্যামেরা নামিয়ে বলল, একটা উষ্টা খাবি ছাগল, আমার পিছে না পড়লে তোর পেটের ভাত হজম হয় না। ভাত হজম হবে কেমন করে? পেটে ভাত তো এখনো পড়েইনি। তোর গভীর নিদ্রা আর সাজুগুজোর যন্ত্রণায় লাঞ্চের এত দেরি হল। যারা ওয়েটারকে খাবার নিয়ে আসতে দেখে বলল, ওই যে খাবার চলে আসছে, এবার গলা পর্যন্ত গিলতে থাক। গিলবই তো, তোর মতন না খেয়ে ডায়েট করব নাকি? রামিম দুজনকে ধমকে থামাল আর বলল, তোরা দুইটা যদি এখানে এসেও ঝগড়া লাগিস তবে একটা লাথি দিয়ে এই পাহাড়ের উপর থেকে ফেলে দিব। যারা মুখ ভেঙচে খেতে মনোযোগ দিল। শুভ আরজুকে দেখে বলল, অনেক ঝাল আছে, খেতে পারবি নাকি অন্য কিছু অর্ডার করব? আরজু খাবার মুখে পুরে বলল, আরে না, চিকেনটা বেশ মজা, আই লাইক ইট। রিমি শুভর দিকে তাকাল। শুভ আরজুর কতটা খেয়াল রাখে, অথচ রিমিও তেমন একটা ঝাল খেতে পারে না। কিন্তু এই জিনিসটি শুভ কখনোই লক্ষ্য করেনি। রিমি গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা জিনিসটি বড্ড অদ্ভুত। মানুষ ভালোবাসার মানুষটির সর্বোচ্চ প্রায়োরিটি আশা করে, তবে আরজুকে নিয়ে তার মনে কোনো বিদ্বেষ নেই। কারণ আরজুর সবচাইতে খারাপ সময়ে শুভ ছায়ার মতো আরজুর পাশে ছিল। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, কাজেই তাদের বন্ধুত্ব গভীর হবে এটাই স্বাভাবিক। আরজুর পছন্দ অপছন্দ সম্পর্কে সবটাই সে জানবে। রিমির সাথে তো ততটা সময় কাটায়নি যে তার অভ্যাস সম্পর্কে ধারণা হবে। রিমি আরজুর দিকে তাকাল। এই মিষ্টি মেয়েটা বাবা মাকে হারালেও অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। সবচাইতে বড় কথা, শুভর মতো একজন সত্যিকারের বন্ধুকে পেয়েছে। চলবে।